আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। পড়াশোনা করছি বাংলা বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু FBM ক্লাসরুম। সম্ভবত FBM ক্লাসরুমের অফিসিয়ালি বড় পরিসরের ১ম যে ক্লাসটা শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের যে প্রজেক্টের ১ম টা ক্লাস, সেটা হচ্ছে আমার ক্লাসটা। আম বাংলা ১ম পত্র বা বাংলা ২য় পত্রটা আমি নিবো ২ টাই এসএসসি লেভেলে। তোমাদের এসএসসি ২৬ ব্যাচের পরীক্ষাটা চলছে বা শেষ। তোমরা যারা এসএসসি ২৭ ব্যাচ আছো এবং এসএসসি ২৮ ব্যাচ আছো, বিশেষ করে এই ২ টা ব্যাচ আমাদের এফবিএম ক্লাসরুমে চোখ রাখবা। দেখো, একটা স্টুডেন্টের কি লাগবে? একটা স্টুডেন্টের লাগবে কি? পুরো একটা টপিক বুঝতেছে না? এই ক্লাসটা করা লাগবে। এফবিএম এ তুমি পাবা আগামী ৬ মাসের মধ্যে এফবিএম এ প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ের ক্লাস পাবা। কনসেপ্ট ক্লিয়ার করে দিবে, কঠিন টপিক সহজ করে পড়াইয়া দিবে। এমসিকিউ সলভ করাইয়া দিবে, সিকিউ সলভ করাইয়া দিবে, সাজেশন দিবে, পরীক্ষা নিবে, লেকচার শিট বলো, পিডিএফ বলো, সব পাবা। এসএসসি সলিউশনের জন্য তোমাকে আর কোথাও যেতে হবে না এবং পুরাটা পাবা ফ্রিতে। ক্লাসগুলা দেখলে বা করলে তুমি আসলে ফিল করতে পারবা। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ড নেই। খুব শীঘ্রই স্মার্ট বোর্ড আসবে। বাট তোমরা যদি কানেক্টেড থাকো তখনই। বেশি কথা বলব না। ১ম পরিচ্ছেদটা এসএসসি তোমাদের যে বাংলা ২য় পত্রের যে একটা ছোট্ট একটা বই আছে ব্যাকরণের, হ্যাঁ? বইটাতে অতটা ডিটেইলস অতটা পড়ানো নেই। তবে তুমি যদি এসএসসি ২৬ এর ক্লাসগুলোকে খেয়াল করো, দেখবা এখান থেকে এমসিকিউ কমন পাওয়া যায়, হ্যাঁ? একটু ট্রিকি আসবে, ২-১ টা আসবে যারা একটু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টের জন্য। আসলে খেয়াল করবা ৩০ টা এমসিকিউ এর মধ্যে সবগুলো যে তুমি পারবা এমন না এবং তোমাকে সব পারার জন্য বোর্ড দেয়নি। বোর্ডে সবগুলো কারা পারে? যারা একটু এক্সট্রাঅর্ডিনারি। তাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন এরকম দিয়ে দেয়। ঠিক আছে? তো এগুলো ডিটেইলস এ পরে আলোচনা করা যাবে। তো আজকে একদম সূচনা ক্লাস, ১ম ক্লাস, হ্যাঁ? আমরা ১ম ক্লাসে শিখবো হচ্ছে ১ম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষাটা। তোমাদের বইটা খুললে ১ম পরিচ্ছেদে পেয়ে যাবে। এখান থেকে কিছু এমসিকিউ আসতে দেখা যায়। আমি একদম মানে বগিচগি করব না। বাংলা কথায় যেটা বলে। যা পড়াইতে হবে, যেভাবে পড়াইতে হবে একদম সুন্দর করে পড়াবো। যারা সিরিয়াসলি ক্লাস করতেছো, খাতাটা বের করবা, বইটা এক সাইডে রাখবা, ফোনের নোটিফিকেশন অফ করে দিবা। দিয়ে কলম নিয়ে ২ টা কালারের কলম নিয়ে ক্লাসটা করবা। আমি যা লিখে দিব সেটা লিখবা। আমি যেটা পড়াবো মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে? আচ্ছা, পরিচ্ছেদ ১ এ যাই আমি। ওকে। পরিচ্ছেদ ১ এর যে মানে নামটা সেটা হলো ভাষা ও বাংলা ভাষা। কোথায় লিখবো? এখানে লিখি। ভাষা ও বাংলা ভাষা। খুব ইজি। ভাষা ও বাংলা ভাষাটা খুব ইজি। তুমি যখন ভাষা ও বাংলা ভাষা এই চ্যাপ্টারটা পড়বা বা এই পরিচ্ছেদটা পড়বা, তোমাকে খেয়াল রাখতে হবে তুমি মূলত জানতেছো এখানে একদম ব্যাকরণটা যে আমি সূচনাটা শুরু হবে হাতে খড়ি সেটা। অর্থাৎ তোমার মাথায় ১ম এ একটা কোয়েশ্চেন আসবে ভাইয়া, সেটা হচ্ছে ভাষা কি? কি কোয়েশ্চেন আসবে ভাইয়া? ভাষা কি? ভাইয়া তুমি একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা করো। আসলে ভাষাটা কি? এখানে যারা এই ক্লাস দেখতেছো 90% বা এর বেশি স্টুডেন্টরা কি বলবে জানো? ভাষা হচ্ছে মানে তোমরা তোমরা যেটা বলবা, তোমরা বলবা যে ভাইয়া মনের ভাব প্রকাশ। আমরা যদি মনের ভাবটা প্রকাশ করি তাহলে সেটা ভাষা হয়ে গেল। না ভাইয়া। তুমি যদি একটু খেয়াল করো পশু পাখি
আমি ধরলাম তোমাদের যাদের বাসায় বিড়াল আছে, বিড়ালের কথা বললি। বিড়াল। এই বিড়াল যখন ক্ষুধা লাগে, যে বিড়াল পালে সে বোঝে। এই বিড়াল যখন ধরো আ মানে ব্যথা পায়, সাউন্ড করে। বা মানে এমন একটা অঙ্গভঙ্গি করবে বা সাউন্ড করবে, যেটার দ্বারা তুমি বুঝবা যে এই বিড়াল আসলে ব্যথা পেয়েছে, এই বিড়ালের অথবা ক্ষুধা লেগেছে, এনিথিং। তার মানে তুমি এই বিড়ালের যে সাউন্ড হচ্ছে বা যেটাই হচ্ছে, সেটার দ্বারা তার মনের ভাবটা সে প্রকাশ করতে পারছে। কারণ তুমি বুঝতেছো। তুমি তো বুঝতেছো, রাইট? তুমি তো বুঝতেছো। তাহলে মনের ভাব প্রকাশ করতে পারতেছে। এখন যদি তোমাকে আমি বলি, ভাইয়া বলো, বিড়ালের যে সাউন্ড করতেছে, এটা কি মূলত ভাষা? এটা কি ভাষা? এটা কি ভাষা? না, এটা আওয়াজ। তাহলে তুমি বুঝলা যে ভাইয়া মূলত আমার মনের ভাব প্রকাশ হইলেই এটা ভাষা হবে না। ভাষা হতে গেলে কি লাগবে জানো? ভাষা হতে গেলে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, মনের ভাব তো প্রকাশ আছেই। এর পাশাপাশি তোমাকে জানা লাগবে অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ। মোস্ট ইম্পোর্টেন্ট। মোস্ট, মোস্ট, মোস্ট ইম্পোর্টেন্ট। তুমি যদি ভাষা জিনিসটা বুঝতে চাও, তখন তোমাকে খেয়াল করতে হবে এটা অর্থপূর্ণ কিনা। রাইট? আমি তোমাকে যদি একটা এখানে লাইন বলি, সেটা মনের ভাব আমি প্রকাশ করলাম। কিন্তু যদি অর্থপূর্ণ না হয়, সেটা কখনোই ভাষা হবে না। ক্লিয়ার? আমি ভাষাটা কেন এত এত বুঝাইলাম? কারণ তুমি যদি ভাষাই না বোঝো, তাহলে তুমি বাংলা ভাষাটা কি শিখবা? ব্যাকরণ কি শিখবা? রাইট? আচ্ছা, আমরা আরেকটু বেসিকের যে আলোচনা, এগুলো একটু দেখি, হ্যাঁ? তুমি যখন ক্লাস করবা, চিন্তা করবে তুমি কিছু পারো না বা কিছু জানো না। এবং আমি যা বলবো এগুলো নোট করবা, ঠিক আছে? এখন ভাইয়া বলো, আমরা যখন কথা বলি, ধরো আমি এখানে লিখলাম ব। এটা কি লিখলাম? ব। একটু খেয়াল করো। এই বটা যখন আমি লিখলাম, এটাকে আমরা কি বলি? কি বলি? বর্ণ। কি বলি? বর্ণ। ভাই এগুলো কি শিখান? 1 2 একটু ধৈর্য ধরো, ঠিক আছে? এই বটাকে যখন আমি লিখলাম, তখন তুমি বটাকে বলতেছো এটা বর্ণ। বাট এই বকে যখন আমি উচ্চারণ করতেছি, আমি যখন এই মুখ দিয়ে উচ্চারণ করতেছি, আমার বাকযন্ত্র ইউজ করে উচ্চারণ করতেছি, তখন ওই উচ্চারিতটাকে বলবো আমি ধ্বনি। এটাকে আমি কি বলবো? ধ্বনি। ঠিক আছে? ধ্বনি কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তার মানে তুমি কি বলতে পারো না যে ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয়? তুমি যেটা উচ্চারণ করতেছো সেটা ধ্বনি। ওইটাকে যখন তুমি লিখতেছো, যেমন আমি বললাম ব, ব, এটা ধ্বনি হয়ে গেল। যখন আমি এটা বটা লিখলাম, এটা বর্ণ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। এখন এই বর্ণ যেমন ব, আমি লিখলাম ও। ও একটা বর্ণ প্লাস ও একটা শব্দ। Am I রাইট? ও কি শব্দ হইতে পারে না? বলো তো? ও কি শব্দ হইতে পারে না? অবশ্যই ও শব্দ। ও, এটা দিয়েও হইতে পারে, অথবা ওহ, এটাও হইতে পারে, অথবা তুমি চিন্তা করো আমি, ও আর আমি, ও আর আমি, ও হইতে পারে না? শব্দ হইতে পারে। শব্দ জিনিসটা যে শুধু একটা দিয়ে হবে বর্ণ, সব জায়গায় কাজ করবে না। মূলত একাধিক বর্ণগুলোকে একত্রিত করে আসলে শব্দগুলো হয় নরমালি। যেমন আমি যদি লিখি আমার নামটাই লিখি ফারুক। এই ফারুকের মধ্যে দেখো ফ আছে, আকার আছে, রু, ক এগুলো আছে। একেকটা বর্ণ একত্রিত হইছে, একটা শব্দ তৈরি করছে, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করছে। এখন এই শব্দ থেকে আমি কিভাবে বাক্যে নিয়ে যাব? এটা এক বা একাধিক, আই রিপিট, এক বা একাধিক শব্দ যখন আমি সুশৃঙ্খলভাবে বসাবো এবং একটা অর্থ তৈরি করব, সেটাকে আমি বলবো বাক্য। ঠিক আছে? ভাইয়া এগুলো কেন শিখাচ্ছেন? আমি দেখো তোমাকে একটা কি ফ্লো শেখাই। আমি তোমাকে ধ্বনি থেকে বাক্যে কিভাবে যাচ্ছে, বিষয়গুলা কেমন, কনফিউশন গুলা দূর করে দিলাম। ঠিক আছে? এগুলা এগুলা লাগবে সবসময়, এগুলা লাগবে। এখান থেকে তুমি দেখবা যে একটা এমসিকিউ চলে আসতে পারে।
এখন ভাই আমি যেটা জানবো, যেটা তোমাদের পরীক্ষায় আসবে, আমি তো এগুলো জানলাম, অনেক বগিচগি জানলাম, তাই না? বাট তোমাদের লাগবে কি? তোমাদের লাগবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কি আসবে জানো? মানুষের যে ধ্বনিটা তৈরি হয়, এই যে আমি বললাম ব, এই যে আমি বললাম ক, এই যে আমি বললাম খ, বলতেছি। এই ধ্বনিটা সৃষ্টি হচ্ছে। বাট এই ধ্বনিটা সৃষ্টি হচ্ছে কিভাবে? আমাদের এই বাক যন্ত্রগুলোকে ইউজ করে। আমরা বাকযন্ত্রগুলো ইউজ করে লিখি, দেখো। মানুষের ধ্বনি তৈরি করে আসলে বাকযন্ত্রের মাধ্যমে। লিখে নিবা। ঠিক আছে? লিখে নিবা। অন্য পশু পাখির কথা বললাম না, মানুষের কথাই বললাম। মানুষ ধ্বনি সৃষ্টি করে বাকযন্ত্রের মাধ্যমে। আমি কি বলছি ভাইয়া? বাকযন্ত্র। এখানে একটা শব্দ ইউজ করা হইছে। ঠান্ডা মাথায় খেয়াল করবা এবং নোট করবা। বাকযন্ত্রের মাধ্যমে। তাহলে আমাকে জানতে হবে বাকযন্ত্র কি? এখানে অনেকেই জানে না বাকযন্ত্র। তোমরা অবশ্য ক্লাস 8 এ পড়ে আসার কথা বাকযন্ত্রগুলো। এখন বাকযন্ত্রগুলো আমি যদি গলনালী, মুখ বিবর মানে কি? মুখের ফাঁকা অংশটা। হ্যাঁ? কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, ঠোঁট এগুলো। আরো অনেক আছে। মানে আমি যদি একদম শর্ট করে বলি এগুলা। গলনালী, কণ্ঠ আছে, মুখ বিবর আছে। গলনালী, গলনালী, এই যে গলনালী, কণ্ঠ আছে। তারপরে হচ্ছে মুখ বিবর, যে মুখের ফাঁকা অংশটা সেটা আছে। তারপরে তুমি বলবা কণ্ঠ, তালু, দাঁত, নাক, এদের নাক, ঠোঁট, এগুলোকে আমরা বলবো বাকযন্ত্র। এবং এইগুলো ইউজ করে মূলত কি হয়? মানুষের ধ্বনি সৃষ্টি করে। তাহলে আমি বাকযন্ত্র একটু লিখে দেই। এমসিকিউ আসতে পারে। লিখে দিব না? লাগবে না, থাক। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমি ভাষা বুঝলাম, আমি ধ্বনি চিনলাম, আমি বাক্য চিনলাম, আমি শব্দ চিনলাম, সবকিছু আমি জানি। বেসিক যে চিন্তাপাতি জানি। তুমি যে ভাষা শিখছো, তুমি অনেক তোমার বন্ধুকে জিজ্ঞাবা, এই ভাষাটাই অনেকে পারে না। ঠিক আছে? আচ্ছা ভাইয়া দেখো, তুমি কি জানলা? আমি জানলাম ভাষা কি। এটা অনেকে জানে না, বোঝে না। সিম্পল জিনিস হলো। ভাষা কি এটা বুঝলাম, এবং আমাদের যে ধ্বনি সৃষ্টি হয়, ধ্বনিগুলো কিভাবে সৃষ্টি হয়, এবং বেসিক যে কিছু আলোচনা আমরা এগুলো জানলাম। ঠিক আছে? খুব বেশি যে দৈর্ঘ্য হইছে এমন না। খুব বেশি যে শেখা হইছে এমন না। ঠিক আছে? তো আমরা এখন কিছু এমসিকিউ এর জন্য ২ টা জিনিস জানবো। সেটা হলো কি ভাই দেখো, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা। নোট করো। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা। একটা জানবো কি? দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা, আরেকটা হচ্ছে বাক প্রতিবন্ধীদের ভাষা। এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায়। আসলে আ যদিও এটা চেঞ্জ হচ্ছে যে বোর্ডের আ কোয়েশ্চেন গুলা। একেক বোর্ডে একেক রকম কোয়েশ্চেন আসে তো। বাক প্রতিবন্ধীদের, এবার তোমাদের ২৬ ব্যাচের বিভিন্ন জায়গায় দেখলাম অনেক কঠিন কোয়েশ্চেন আসতেছে, আবার অনেক জায়গায় সহজ কোয়েশ্চেন আসতেছে। তো এই কারণেই মূলত সহজ কঠিন সব পড়াইতে হয়। এবং যেখান থেকে আসুক এসে যায়। আমি ধরো এটা শিখাইলাম ২ টা। যেকোনো একটা বোর্ডে আসবেই। যেকোনো একটা বোর্ডে আসবেই। ঠিক আছে? তো ভাইয়া দেখো, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা হচ্ছে ব্রেইল ভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা কি জানো? ব্রেইল ভাষা। ব্রেইল ভাষা কি যে, ধরো তুমি চোখে তো দেখো না। তুমি তো চোখে দেখো না। ধরো তুমি একটা কিছু নিলা। এটাকে ধরো মানে এমনভাবে থাকবে খোদাই করার মতো বা উঁচা। তুমি টাচ করলে ফিল করতে পারবা মূলত এটা কি, মানে কি বর্ণ, কি শব্দ, হ্যাঁ, কি বাক্য এটা। এটাই হচ্ছে হলো ব্রেইল ভাষা। আর বাক প্রতিবন্ধিতার যা ভাষা সেটা হচ্ছে ইশারা ভাষা। সে তো কথা বলতে পারে না। কথা তো বলতে পারে না, তাকে কি? ইশারা করতে হয়। ইশারা ভাষা। ঠিক আছে। ভাই তুমি ২ টা মনে রাখবা। একদম আহামরি কিচ্ছু না। তুমি জানো বাকযন্ত্রের মধ্যে কি আছে আমি বলে দিছি। তুমি এগুলা জানলা। ইজি জিনিস। ১ নম্বর পরিচ্ছেদে এত বোঝানোর কিচ্ছু নাই। তবে আছে, বোঝানোর না থাকলেও আমি বুঝাইয়া দিব। এটাই হচ্ছে আমাদের ক্লাসের পার্থক্যটা অন্যান্য ক্লাসের থেকে। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা জানবো, এটা একটু পরিষ্কার করে নেই।
পৃথিবীতে মোট ভাষা আছে কয়টা বলো তো? একটু চিন্তা করো। আমাদের এই পৃথিবীতে মোট ভাষা আছে কয়টি? দেখো, তোমাদের যে নতুন বইটা, আমার বইটা খুবই চমৎকার লাগে, বুঝছো? আগের বইটা ছিল ভালো, অনেক, অনেক ভালো বই। ওই বইটায় ধরো বিসিএস পর্যন্ত পড়াশোনা করতো। অর্থাৎ ওখান থেকে আসতো। বিসিএস থেকেও কোয়েশ্চেন আসতো। বাট এবার যে বইটা মানে বানানো হইছে, খুবই চমৎকার একটা বই এবং তোমরা বুঝে নাও আমরা কোন অর্থে বলি। খুবই চমৎকার একটা বই। ওই বই কি লেখছে জানো? মানে এত সুন্দর একটা অ্যান্সার লেখা হইছে ওই বইয়ে। এটা হলো পৃথিবীতে মোট ভাষা আছে কয়েক হাজার। মানে চিন্তা করো কত চমৎকার বই হইলে কিভাবে লেখে কয়েক হাজার ভাষা আছে। এখন তুমি বলো ভাইয়া পৃথিবীতে মোট কত ভাষা আছে? আমি বলি যে ৭,০৯৯টি এরকম। ঠিক আছে? এটা উইকিপিডিয়া থেকে আসছে। আর প্রতিনিয়ত নতুন, নতুন ভাষা সৃষ্টি হচ্ছে। আবার কিছু ভাষা বিলুপ্ত হচ্ছে। সব মিলেই। ঠিক আছে? আচ্ছা। এখন আমি বুঝলাম পৃথিবীতে। বাট বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখো। বাংলাদেশে, বাংলাদেশে মোট কতটা ভাষা? এগুলো তোমাদের বইয়ে আছে। বাট আমি জানি তোমরা ফাঁকিবাজ, তোমরা পড়বা না। তোমরা লিখে নাও এগুলা। ঠিক আছে? বাংলাদেশে মোট ভাষা। বলো তো কয়টা? আমি আমি অফলাইনে যখন পড়াই, আমার যে স্টুডেন্ট গুলোকে বলছি, বাংলাদেশে মোট কতটা ভাষা আছে? তারা বলছে ১ টা। কোন ভাষা? বাংলা ভাষা। ঠিক আছে? আবার অনেকে বলছে ২ টা। কোন ভাষা? বাংলা এবং ইংরেজি ভাষা। মূলত বাংলাদেশে মোট ভাষা আছে হচ্ছে বাংলাদেশে মোট ভাষা আছে হচ্ছে ৩৬ টি। ঠিক আছে? ৩৬ টি। দেখো তোমাদের আম আ একটা বিষয় আমি এখানে বলে দেই। তোমার বইয়ে যদি তোমার বউয়ের নাম, তোমার ওয়াইফের নাম ঠিক করে দেয় যে তোমার ওয়াইফের নাম এইটা, তার মানে ওইটাই। আমি কি বোঝাচ্ছি? তোমার বইয়ে যদি একটা জিনিস ভুল থাকে, এটা আমি অনেকবার ফেস করছি। তোমার বইয়ে একটা জিনিস অসঙ্গতি থাকলেও ওইটাই বোর্ডে অ্যান্সার হিসেবে নেয়। কারণ বোর্ডে কোয়েশ্চেন করে তোমার বই দেখে, বোর্ডে অ্যান্সারও ঠিক করে তোমার বই দেখে। অন্য কিছু দেখে না ভাই। ওরা এত পণ্ডিত, ওনারা এত জানে যে অন্য বই দেখার প্রয়োজনই মনে করে না। এবং একটা যে ভুল করছে, স্বীকার করার প্রয়োজনই মনে করে না। ওরা এতটা ভালো মানুষ, এতটা পণ্ডিত। তো সেদিক থেকে আমি বলতেছি বাংলাদেশে মোট ভাষা আছে ৩৬ টা। তুমি আবার অন্য কিছু বানাইতে যাবে না। গবেষণা করার দরকার নাই এটা নিয়ে। ঠিক আছে? বাংলাদেশে মোট ভাষা আছে কয়টা? ৩৬ টা। অনেক ধরনের ভাষা আছে। এখন এখন যাবো এই আমাদের যে বাংলা ভাষাটা, আমাদের যে বাংলা ভাষাটা পৃথিবীতে মোট কত মানুষ আসলে এই বাংলা ভাষায় কথা বলে? বলতে পারবা? পৃথিবীতে মোট কত মানুষ বাংলা ভাষায় কথা বলে? আমি একটু পরিষ্কার করে দিই, হ্যাঁ? পৃথিবীতে মোট কত মানুষ বাংলা ভাষায় কথা বলে জানো? ৩০ কোটি। আচ্ছা ভাইয়া, আমাদের জনসংখ্যা তো কত বলো? আমাদের জনসংখ্যা কত বলো? আমাদের জনসংখ্যা সরকারি হিসাবে ১৬ কোটি। ঠিক আছে? পন্ডিতি করে ১৮ কোটি দিতে যাবে না। মানে সরকারি হিসাব বা সরকারি লেখা লিখতে গেলে। ঠিক আছে? তো আমাদের জনসংখ্যা যেহেতু ১৬ কোটি, ৩০ কোটি কেমনে হইল? দেখো আমি তোমাকে বুঝাই। বাংলাদেশের ভাষাভাষী অর্থাৎ বাংলাদেশে একটা কথা সবসময় মনে রাখবা। ওই মোশাররফ করিমের মতো হয়ে গেল। বাট একটা কথা সবসময় মনে রাখবা। সরকারি হিসাবে সরকারের অর্থনৈতিক হিসাবগুলায় জিডিপি থেকে শুরু করে সবকিছুতে বেশি, বেশি দেখাবে। এবং যেগুলো দেখাইলে মনে হবে সে আমরা গরিব, সেগুলো কম করে দেখাবে। যেমন জনসংখ্যা কম করে দেখায়। যাতে আমাদের অর্থনৈতিক দুর্বলতা থাকলেও কম মানুষ জিডিপিটা বেড়ে যায়। ঠিক আছে? আমাদের মাথাপিছু জিডিপি থাকে ১-২ লাখ টাকা করে, ২.৫ লাখ টাকা করে ভাই। তুমি আমি কয় টাকা ইনকাম করি। ঠিক আছে? তো বাংলাদেশের মোট কথা বলা হচ্ছে ১৬ কোটি। ১৬ কোটি নট ১৬টি। ১৬ কোটি। পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গ। আমরা যে মুভিগুলা দেখি পশ্চিমবঙ্গের
ওরা তো আর হিন্দিতে কথা বলে না। পশ্চিমবঙ্গের কত? পশ্চিমবঙ্গের হচ্ছে ১০ কোটি। পশ্চিমবঙ্গের হচ্ছে ১০ কোটি। ওকে। এরপরে আরো আছে যেমন ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। ত্রিপুরা, বিহার, আসাম, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হয়ে গেছে। বুঝাই না। ঝাড়খণ্ড, ওড়িশা। এগুলো আছে মেবি ৩ কোটি। তাই না? হ্যাঁ, এগুলো আছে ৩ কোটি। এগুলো আছে ৩ কোটি। ঠিক আছে? তো কত হইলো ভাইয়া? হিসাব করো। ৩০ কোটি হইছে? হিসাব করো না। ৩০ কোটি হইছে? ১৬ কোটি, ১০ কোটি, ২৬ কোটি, ২৬ কোটি, ৩ কোটি। কত হয়? ২৯ কোটি। আর ১ কোটি? আর ১ কোটি হচ্ছে মধ্যপ্রাচ্য, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। ওইগুলা ধরছে ১ কোটি। ঠিক আছে? তো সব মিলে হলো বাংলা ভাষাভাষী জনসংখ্যা বা বাংলা ভাষায় কথা বলে ৩০ কোটি। এমসিকিউ এ আসতে পারে যদি কোশ্চেনটা ইজি হয়। ঠিক আছে? তোমাদের একটা কোশ্চেন সেটা তোমরা কমেন্টে জানাবা। দাপ্তরিক ভাষার দিক থেকে বাংলা কততম? এটা তোমরা কমেন্টে জানাবা। তোমরা মানে ভিডিওটা পজ করে এখনই অ্যান্সারটা লিখে ফেলো। না পরে ভুলে যাবা। ঠিক আছে? কমেন্টে জানাবা কিন্তু দাপ্তরিক ভাষা। দাপ্তরিক ভাষার দিক থেকে বাংলা কততম? কততম? এটা তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে? এখনই ভিডিওটা পজ করে কমেন্টে অ্যান্সারটা লিখে ফেলো। দাপ্তরিক ভাষার দিক থেকে বাংলা কততম? ঠিক আছে? আচ্ছা বলো তো ভাইয়া, আমি একটা কোশ্চেন করব। এখানকার 50% স্টুডেন্ট বলে এটা ভুল করবে। ঠিক আছে? এগুলা লিখে নিছো? এগুলা লিখে নিও। ঠিক আছে? একটা স্টুডেন্ট একটা কোশ্চেন করব, 50% স্টুডেন্ট ভুল করবে যেটা হলো বাংলা ভাষার লিপিমালা কয়টি? বাংলা ভাষার দেখো, ১ম পরিচ্ছেদ অনেকের বোরিং লাগতে পারে। বাট ১ম পরিচ্ছেদে পড়াটা আসলে এরকমই। হ্যাঁ? খুবই কম পড়া। আমি চাচ্ছিলাম তোমাদের সাথে ১ম পরিচ্ছেদটা একটু ডিসকাস করে নিই। যাতে তোমরা এই বিভিন্ন কনফিউশন গুলা দূর করতে পারো। কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটা বুঝতে পারো। সেই কারণে, হ্যাঁ? মূল খেলা তো শুরু হয় ৪-৫ পরিচ্ছেদ থেকে, হ্যাঁ? এখান থেকে অনেক ভালো করে পড়াইতে হয়। তো বাংলা কি বলতেছিলাম? বাংলা ভাষার লিপিমালা। লিপিমালা কয়টি? মানে ভাই আমি অবাক হয়ে গেছি। আমি যখন এটা ক্লাসরুমে কোয়েশ্চেনটা করি অফলাইনে, ৫০% এরও বেশি স্টুডেন্টরা ভুল করছে। বাংলা ভাষার লিপিমালাটা। মানে ৫০% এর উপরে এটা ভুল করছে। বাংলা ভাষার লিপিমালা কয়টি? ঠিক আছে? এটা অনেকে বোঝে না। তোমাদের সবসময় দেখবা আগের সুন্দর বইটিতে লেখা ছিল বর্ণমালা। ঠিক আছে? এখনকার নতুন পণ্ডিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দরা লিখেছেন লিপিমালা। ভালো কথাই লিখছেন। লিপি মানেই তো বর্ণ। তোমাকে তো এটা বুঝতে হবে। তুমি বাংলা পড়তে আসছো। বাংলা ভাষার লিপিমালা কয়টি বলো তো? বাংলা ভাষার লিপিমালা কয়টি? এক বেটায় বলছে ৫০ টি। আরেক বেটায় বলছে ৩৯ টি। মূলত বাংলা ভাষার লিপিমালা হচ্ছে ১টি। আমি জানি যারা এটা পারো তারা মনে হাসতেছো। বাট ভাই বিশ্বাস করো। আমি এমন স্টুডেন্টকে ফেস করছি ভাই, এগুলো অ্যান্সার দিছে। বাধ্য হয়ে তোমাদেরকে এভাবে পড়াইতে হচ্ছে। বুঝতে পারছো? তো বাংলা লিপিমালা এখন চিন্তা করে একটা মালা। আমি বলছি কি মালা মানে গুচ্ছ। মালা মানে কি? গুচ্ছ। মালা মানে কি? কি লিখলাম এটা? যাই হোক, বুঝায় নিও। ঠিক আছে? বাংলা মানে গুচ্ছ। একটা মালা। ওই তোমাদের অনেকের গার্লফ্রেন্ড আছে না? সরি। এগুলো তো বলা যাবে না। মানে তোমার ফ্রেন্ড আছে না? তোমার যে ফ্রেন্ড থাকে অনেক, হ্যাঁ? ওই ফ্রেন্ডকে দেখবা না অনেক মালা থাকে। অনেক ওরা মালা পড়ে। যারা বেস্ট ফ্রেন্ড তারা জানে এগুলা। ডিফারেন্ট জেন্ডারের কথা বলছি। ঠিক আছে? মালার মধ্যে দেখবা অনেকগুলা পুঁতি ধরা থাকে। এখানে দেখবা পুঁতি থাকে অনেকগুলা। আমারটা অনেক ফাঁক হয়ে গেছে। তাই না? এগুলা কাছাকাছি থাকে অনেক। এটা কাছাকাছি বুঝায় নিও। ঠিক আছে? এই একেকটা পুঁতিকে তুমি বলবা বর্ণ এবং পুরাটা মিলে
বর্ণমালা, বর্ণমালা বা লিপিমালা। কথা ক্লিয়ার? ইজি জিনিস ভাই, কেন ভুল করতেছো? কারণ আমি জানি এটা ভুল করবে, সারাটা জীবনই ভুল করে আসবে কিছু গাধা। এখন ভাই এখান থেকে ডিভাইড করে আমি ছোট বাচ্চার একটু পড়াটা পড়ে নিই, হ্যাঁ? ছোট বাচ্চার পড়া। সেটা হলো, আমি তোমাকে বলছি, আমি তোমাকে কি বলছি? লিপিমালা কয়টি? ১ টি। এই লিপিমালা ১ টির মধ্যে বর্ণ আছে কয়টি বলো তো? লিপিমালা ১ টি, কিন্তু মোট মোট বর্ণ কিন্তু কয়টি? ৫০ টি। মোট বর্ণ ৫০ টি। এই ৫০ টি বর্ণ থেকে আমরা আবার ২ টা ভাগ করি। একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? ১১ টি। এগুলো আমি এমনি বলে দিচ্ছি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ৩৯ টি। ঠিক আছে? বেশ ইজি জিনিস। ঠিক আছে? আরো অনেক পড়াশোনা আছে। এটা পরিষ্কার ওগুলো পড়াচ্ছি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ভাইয়া দেখো, তোমাকে আমি একটা লাইন লিখে দিব বা একটা ফ্লো লিখে দিব। ঠিক আছে? তুমি এটা বুঝবা না। তুমি এটা বুঝবা না। আমি সে কারণে লিখে দিব যাতে তুমি না বোঝো এবং এটা আমি বুঝাবো শেষে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারো এই কথাটা? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি। কুটিল লিপি। কুটিল লিপি থেকে কি লিপি বলো? কুটিল লিপি থেকে বাংলা লিপি। কুটিল লিপি থেকে বাংলা লিপি। দেখা যায়? বাংলা লিপি। আচ্ছা, আশা করি দেখা যাবে। ব্রাহ্মী লিপি, তারপরে কুটিল লিপি, দেন বাংলা লিপি। আমি জানি এখানে অনেকজন আছে বলবে, ভাইয়া আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা ভাইয়া, আমি তো তোমাকে আগেই বলছি তুমি এটা বুঝবা না। কখন বুঝবা? আমি একটু পরে এটা বুঝাবো। ঠিক আছে? তো এখান থেকে একটা এমসিকিউ আসবে। কোন এমসিকিউটা আসবে বলি আমি? এখান থেকে এমসিকিউটা আসবে হচ্ছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপিটা ২,৫০০ বছর আগে, ২,৫০০ বছর আগে সৃষ্টি বা আবিষ্কার হইছে। সৃষ্টি বলতে পারো, আবিষ্কার। ৫০০ বছর আগে কি সৃষ্টি হইছে? সৃষ্টি হয়েছে। ঠিক আছে। ইজি না জিনিস? একদম ইজি জিনিস। এখন ভাইয়া একটা কথা চিন্তা করো। আমাদের পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে আমরা জানি। আমরা জানলাম পৃথিবীতে মোট ভাষা আছে ৭,৯৯। তো এই ভাষাগুলোকে তো আমরা ভাগ করে নেব। মানে যেমন আমরা পৃথিবীতে ধরো যত মানুষ আছি, সবগুলোর ফ্যামিলি কি একটা? সবগুলোর বাপ-মা কি একটা? সবগুলোর দাদা-দাদি কি একটা? সবগুলো পরিবারের নাম কি একটা? না। আমরা ধরো একটা সোসাইটিতে বাস করি। এই সোসাইটির একটা নাম থাকে, যেটা আমাদের একটা পরিচয়। এরপরে এই সোসাইটির ভেতরে বিভিন্ন পরিবার থাকে, বিভিন্ন ফ্যামিলি থাকে। ওই ফ্যামিলির আলাদা, আলাদা কর্তা থাকে, আলাদা, আলাদা নাম থাকে। ওই ফ্যামিলির কর্তাদের আলাদা, আলাদা বাচ্চা থাকে। মানে কি এইভাবেই বিষয়টা ভাগ হইছে। এমএলএম সিস্টেমের মতো। তো আমাদেরও এই ভাষারও একটা পরিবার আছে। ভাষারও পরিবার আছে। এবং পরিবারের আন্ডারে আবার অনেকগুলো ফ্যামিলি মেম্বার আছে। আমরা একটু জানবো। কেন জানবো? পরীক্ষায় আসে। এবং এটা জানা জরুরি। ঠিক আছে? আমি সেটা হলো পৃথিবীতে ভাষা পরিবার আছে অনেকগুলো। যেমন একটা সোসাইটিতে অনেকগুলো ভাষা অনেকগুলো সরি, একটা সোসাইটিতে অনেকগুলো ফ্যামিলি থাকে। ওগুলো তো একেকটা পরিবার। এরকম ভাষা পরিবার আছে অনেকগুলা পৃথিবীতে। এটা থাকা obvious, ঠিক আছে? তো থাকবেই। পৃথিবীতে ভাষা পরিবার আছে। পৃথিবীতে কি ভাষা পরিবার? কি, কি ভাষা পরিবার আমরা একটু দেখি। আমি একটু দেখি। ইন্দো ইউরোপীয়। কি দিলাম এটা? ইন্দো ইউরোপীয়। লেখা বুঝতেছো আমার? লেখা বুঝতেছো? হ্যাঁ। ইন্দো ইউরোপীয়। তারপর এটা কি? চীনা তিব্বতীয়। চীনা তিব্বতীয়। ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়। এগুলা মুখস্থ করবা। এগুলা মুখস্থ করবা, ঠিক আছে? আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়। সেমীয়, হেমীয়।
ঠিক আছে? সেমিও, হেমিও। কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখি। তারপরে হচ্ছে দ্রাবিড়ীয়, 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 দ্রাবিড়ীয়। তারপরে হচ্ছে অস্ট্রো এশীয়, এশীয়, অস্ট্রো এশীয়। এটা অন্তঃস্থ। বুঝাই নিও, ঠিক আছে? অস্ট্রো এশীয়। তোমরা আবার অনেক বেশি আছো, ড্যাশ পাক না আছো তো এগুলা মানে বুঝেছো বুঝেছো। আমি একটু টান করে লিখলে অনেকে বোঝে না। সে কারণে দিলাম। তো দেখো, পৃথিবীতে ভাষা পরিবারগুলো আছে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। এগুলো হচ্ছে হলো পৃথিবীতে ভাষা পরিবার। ভাই আমাকে কি দেখো, তোমার কি দরকার আছে এই সোসাইটিতে যতগুলো ফ্যামিলি মেম্বার আছে, কি ফ্যামিলি মেম্বারের নাম, কি কর্তার নাম, এটা সেটা হ্যান ত্যান বকিচুকি জানার দরকার আছে? দরকার নাই। তোমার কারটা দরকার আছে জানার? তোমারটা দরকার আছে। তুমি জানবা তোমারটা। তো আমরা কোনটা জানবো বলো তো? আমরা জানবো হচ্ছে ইন্দো ইউরোপীয়টা। কেন ইন্দো ইউরোপীয়টা জানবো? কারণ ইন্দো ইউরোপীয়তে আমাদের বাংলা ভাষাটা আছে। কেন আমরা জানবো ইন্দো ইউরোপীয়তে আমাদের বাংলা ভাষাটা আছে? ঠিক আছে? তো ইন্দো ইউরোপীয়র মধ্যে কি ভাষা আছে সেটা দেখবো। এরপরে আমি এটার বিস্তারিত একটা চার্ট দেখবো। ঠিক আছে? তো ইন্দো ইউরোপীয়তে কি ভাষা আছে আমি একটু এখানে বলি। বাংলা আছে, ইংরেজি আছে, জার্মানি আছে, হ্যাঁ, ফরাসি আছে, আরো অনেক আছে। আমি এগুলো লিখে দিই, এগুলো মুখস্থ করবো। ইন্দো ইউরোপীয়তে যে ভাষাগুলো আছে, কি আছে? বাংলা, ইংরেজি, ফরাসি, জার্মানি, ফরাসি, এরপরে হচ্ছে রুশ, পর্তুগিজ, রুশ, রয়েছে পর্তুগিজ, পর্তুগিজ। বানানো হয়েছে রে? হ্যাঁ, হয়েছে। নেপালি, সিংহালি, নেপালি, সিংহালি। বানানো হয়েছে? বানানটা প্যারা দেয়, ঠিক আছে। তো এর মধ্যে একটা ফরাসি, এটা একটু নিয়ে তোমরা একটু প্যারা খাও তো। এই ফরাসিটা বলতে মনোবদ্ধ হয়েছে ফ্রান্সের যে ভাষাটা, ফ্রান্স, ফ্রান্স, ঠিক আছে। একটা ফার্সি আছে তো, ওটা হচ্ছে ইরানের, এবং ফরাসিটা হচ্ছে ফ্রান্সের। সেজন্য আমি এটা আলাদা করে লিখে দিলাম যাতে তোমরা বুঝো। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মূলত তোমাদের পৃথিবীতে ভাষা পরিবার ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, তারপরে হচ্ছে দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। এবং আমাদেরকে জানতে হবে হচ্ছে ইন্দো ইউরোপের মধ্যে এখান থেকে এমসিকিউ আসে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে? তো এখান থেকে কি এমসিকিউ আসবে? বাংলা, ইংরেজি। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে জার্মানি কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। তারপরে ফরাসি, রুশ, এমনভাবে অ্যান্সার দিয়ে দিবে, অপশন দেবে ফার্সি। ফার্সি দিয়ে কি করবা? হবে না। ফরাসি, রুশ, পর্তুগিজ, নেপালি, সিংহালি, এগুলা ঝাড়া মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এখন এরপরে আমরা জানবো আর কিছু ইনফরমেশন আছে, খুবই মানে ইনফরমেশন, কি বলবো এটাকে, আম, আহ, এত ইম্পর্টেন্ট না, বাট মজা। সেটা হলো, জায়গা আছে এখানে লিখে দিই, বাংলা ভাষার নিকটতম আত্মীয়। বাংলা ভাষার নিকট, বাংলা ভাষার নিকটতম আত্মীয়, আত্মীয়, বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি বলো তো? বাংলা ভাষার নিকটতম আত্মীয়, বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলো। তোমরা জানো এটা বইয়ে দেয়া আছে এবং তোমাদের অনুশীলনীর এমসিকিউ এর মধ্যে এটা দেয়া আছে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া, ওড়িয়া। অহমিয়া, ওড়িয়া। এমনও হইতে পারে তোমার ধরো আম, মানে এত পড়াশোনা করতেছো, এত পড়তেছো ১ নম্বর পরীক্ষাটা থেকে, জাস্ট এই দুইটা এমসিকিউর মধ্যে যেকোনো একটা দিয়ে দিতে পারে। আরেকটা দেখাচ্ছি। তো এই দুইটার মধ্যে একটা কোশ্চেন এটা দিয়ে দিতে পারে।
খেলা শেষ, তাই না? আরেকটা আছে, সেটা হলো আরেকটু মজার, সেটা হলো আ বাংলা ভাষার সাথে সম্পর্ক আছে। কোথায় লিখব? এখানে বাংলা ভাষার সাথে সম্পর্ক আছে। বাংলা ভাষার সাথে সম্পর্ক আছে। এই সম্পর্ক সেই সম্পর্ক না। আরে কি লিখি এগুলা? বাংলা ভাষার সাথে সম্পর্ক আছে। সম এই সম্পর্ক সেই সম্পর্ক না ভাইয়া। বাংলা ভাষার সম্পর্ক আছে কোন ভাষার? বাংলা ভাষার সম্পর্ক আছে সংস্কৃত ভাষার। সংস্কৃত ভাষার। সংস্কৃত ভাষার। ঠিক আছে? বাংলা ভাষার সাথে সম্পর্ক আছে সংস্কৃত ভাষার। এটাও ইম্পোর্টেন্ট অনেক। ঠিক আছে? বাংলা ভাষার সাথে সম্পর্ক আছে সংস্কৃত ভাষা এবং আরেকটা ভাইয়া আছে সেটা হচ্ছে ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষা। এটাও লিখে নাও। আ ধ্রুপদী, ধ্রুপদী, ধ্রুপদী ভাষা। ধ্রুপদী মানে কি জানো? ক্লাসিক্যাল ভাষা যেটা পরিবর্তন হয় না, টিকে থাকে। অর্থাৎ নিজের ধারায় অবিচ্ছিন্ন এমন ভাষাকে আমরা বলি ধ্রুপদী ভাষা। ঠিক আছে? যেমন সংস্কৃত ভাষা ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষায় কি আছে? সংস্কৃত ও পালি। সংস্কৃত, সংস্কৃত ও পালি। সংস্কৃত ও পালি। এই ২ টা ভাষা ধ্রুপদী ভাষা। এমসিকিউ আসতে পারে। এখান থেকে এমসিকিউ আসতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে? সংস্কৃত এবং পালি। ঠিক আছে? এখন একদম শেষে আসছে। আমি কেন এটা পরিষ্কার না করে এভাবে লিখে দিলাম। এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। এখান থেকে আমার একাধিক এমসিকিউ আছে। এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। একাধিক এমসিকিউ। তো সেই কারণে আমি এটাকে কি আলাদা করে লিখি নাই। তুমি যাতে এক স্লাইডে পাও। ঠিক আছে? তো আমরা এখন দেখব সেটা ভাষা পরিবার। কোন ভাষা পরিবার দেখবো ভাই আমি আগেই বলছি। ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবারটা আছে, এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারটা আমি সুন্দর মতো চার্টের আকারে দেখব। যদি এটা দেখি ১ নম্বর পরিচ্ছেদটাতে তুমি প্রো হইতে পারো। আমি যা লিখে দিছি ভাইয়া দেখো। হয়তো আজকের পরীক্ষাটা ইজির জন্য এতটা ভালো লাগেনি ক্লাস। বাট আমি যা লিখে দিচ্ছি এর বাইরে থেকে একটা এমসিকিউ আসবে না। আমি এখন ওইটা পড়ায় দেই। এরপরে আমি তোমাকে বাকি যে স্টেপগুলো যে কি করতে হবে। তাহলে অল ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া দেখো, এখন আমি যেটা বলছিলাম সেটা হলো ভাষা পরিবারটা আমাকে জানতে হবে। এখন কোন ভাষা পরিবারটা জানবো? আগেই বলে দিচ্ছি। কোনটা জানবো? ইন্দো ইউরোপীয়টা জানবো। এটাকে আমি এখানে লিখে দিই ভাষা পরিবার। ভাষা পরিবার। ঠিক আছে? ভাষাদেরও পরিবার আছে। ঠিক আছে? ভাষা পরিবার। তো ভাষা পরিবারে আমাকে জানতে হবে ইন্দো ইউরোপীয়টা। আমি তোমাকে বলছি ইন্দো ইউরোপীয়টা জানবো। এখানে সবাই ফুল মনোযোগ দিবা। ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। এই ভাষার বংশ, মনে করো এটা তোমার গোষ্ঠী বা বংশ। এটাকে তুমি ভালো করে জানবা। জানাটা খুব ইজি। এই ইন্দো ইউরোপীয় এই গোষ্ঠীতে ২ টা বড় ছেলে সরি বড় ছেলে তো ২ টা হয় না। ২ টা ছেলে আছে। ইন্দো ইউরোপীয় এই গোষ্ঠীটার ২ টা ছেলে আছে। ইন্দো ইউরোপে কোনো ভাষা না কিন্তু। এবং যে ২ টা ছেলে ওইটাও ভাষা না। আমি দিচ্ছি আগে লিখে দেই, হ্যাঁ? এই ইন্দো ইউরোপীয়র ২ টা ছেলে আছে। একটা হচ্ছে কেন্তম। নাম কি? কেন্তম। ছেলেটার নাম কেন্তম এবং আরেকজনের নাম হচ্ছে সতম। সতম। এটা হলো বড় ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে। কেন্তম এবং সতম। এখন আমি তোমাকে বলবো ভাইয়া, ইন্দো ইউরোপীয় মনোযোগ দাও, মনোযোগ দাও। ইন্দো ইউরোপীয়, কেন্তম, সতম কোনটাই আসলে ভাষা না। ভাষা পরিবার। ঠিক আছে? এখন দেখো। আমরা কেন্তম নিয়ে আলোচনা করব না। কেন আলোচনা করব না? কারণ আমাদের যে ভাষা বাংলা ভাষাটা এটার বীজ বপন এখান থেকে হইছে। সতম থেকে। ইন্দো ইউরোপীয় ২ ভাগে ভাগ করলাম আমরা, সতম থেকে আসবো। তুমি এটা কি বলতে পারো কি জানো? আমি যদি ফর্মালি বলি তাহলে ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশটা সেটা আসলে অনেক বড় হয়ে যায়। অনেক ভাষা বংশটা বড় হওয়ার কারণে চিন্তা করে যে ইন্দো ইউরোপীয়তে অনেক ভাষা জমে গেছে তাহলে আমি ২ টা সাবসেক্টর ভাগ করে দেই। এখানে কিছু ভাষা থাকবে, এখানে কিছু ভাষা থাকবে। সেই ধারাবাহিকতায় শতমের মধ্যে কিছু ভাষা আছে। কি ভাষা আছে আমরা একটু দেখব।
কি ভাষা আছে আমরা দেখব। ১ম এ আমরা দেখব কি? ভারতীয়, ভারতীয়। এরপরে? তারপরে হচ্ছে ইরানীয়, ভারতীয়, ইরানীয়। এরপরে হচ্ছে মিশরীয়, আরবীয়, মিশরীয়, মিশরীয়, আরবীয়। কি, কি আসলাম? ভারতীয়, ইরানীয়, মিশরীয়, আরব। এগুলো কিন্তু ভাষা ভাইয়া। অর্থাৎ এর নিচ থেকে যত কিছু আসবে সব ভাষা। মনে রাখবা। এখন তুমি মানে সহজে বোঝার কথা আমি এখানে কোন ভাষা নিয়ে আলোচনা করব বলো তো? কোনটা ধরে আগাবো বলো তো? ভারতীয়টা। কারণ আমরা ভারতীয় উপমহাদেশেই বাস করি। আমাদের বাংলাটা এখান থেকেই বের হবে। রাইট? এখন ভাইয়া খ্রিস্ট ২০০ পূর্বাব্দে, খ্রিস্ট ২০০ পূর্বাব্দে, ২০০ খ্রিস্ট পূর্বাব্দে কি হয়? আর্যরা ভারতবর্ষে আগমন করে। কারা আসে? আর্যরা। আর্যদের আগমন। ঠিক আছে? এটা মনে রাখবা। এই ধারাবাহিকতাটা বোঝার জন্য মনে রাখবা। আর্যরা আসে ভারতবর্ষে আসে শাসন করার জন্য। ঠিক আছে? তো তখন যে ভারতীয় ভাষাটা আছে, আর্যরা কিন্তু অনেক পশ ছিল, অনেক উন্নত মানের একটা জাতি ছিল। ওদের যে ইতিহাস, ঐতিহ্য বলো, অনেক উন্নত। তারা বই পুস্তক লেখালেখিতে বলো, বিভিন্ন কিছু বানানো হইছে ওনাদের দ্বারা। এটা মানে তারা সেই সময় ছিল একেকটা মানে কি বস। যতগুলো দেশ আছে তার মধ্যে যতগুলো আছে গোত্র আছে তাদের মধ্যে। তো সেজন্য ভারতীয় আসছে। এসে তারা তো অবশ্যই একটা ভাষাতে প্রভাব ফেলবে। কারণ তারা আর্য। রাইট? তো ভাষাটা ভারতীয় ভাষাটার নাম রূপান্তরিত হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা। অরিজিনাল কিন্তু এটা। আর্য ভাষা। ঠিক আছে? তাহলে ভাষাটার নাম হয়ে যায় কি? ভারতীয় আর্য ভাষা। তোমাদেরকে আমি একটু আগেই বললাম, এরা ছিল পশ জাতি। এরা ছিল পশ জাতি। ঠিক আছে? তো এরা কি করে? এরা চিন্তা করলো যে আমরা একটা ভাষায় কথা বলবো, আরেকটা ভাষায় লিখবো। মানে চিন্তা করো ভাই। মানে গাঁজা এমন লেভেলের খাইছে এরা। মানে পোলাপানদের পিন দেওয়ার সব ব্যবস্থাটা করে গেছে। আমরা একটা ভাষায় শিখতে পারি না। আর ওরা একটা ভাষায় কথা বলবে, আরেকটা ভাষায় লিখবে। ভালো কথা। এখন কি করা যাবে, তাই না? তো ভারতীয় আর্য ভাষাটাকে আমরা ২ ভাগ করব। যে ভাষায় কথা বলবে সেটাকে হলো প্রাকৃত ভাষা। সেটাকে আমরা বলব প্রাকৃত ভাষা। এবং যে ভাষায় লিখবে সেটাকে বলব হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা। প্রাকৃত ভাষা আমি এখানে ছোট্ট করে লিখে দেই। এটা হচ্ছে কথা বলার জন্য। কথা বলার জন্য লিখলাম। কথা বলার জন্য। আর সংস্কৃত ভাষাটা হচ্ছে লেখার জন্য। লেখার জন্য। ঠিক আছে? মনে রাখবা। এটা হচ্ছে কথা বলার জন্য, আর এটা হচ্ছে হলো লেখার জন্য। ঠিক আছে? তো প্রাকৃত ভাষা এবং সংস্কৃত ভাষা ২ টা ভাষার রূপ বিভাগ বিভাগ হইল কি কেন হইল? কারণ তাদের একটা পশনেস প্রকাশ করার জন্য একটায় কথা বলবো, একটায় লিখবো। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তুমি কথা বলো যাই করো আমার কোনো যায় আসে না। কিন্তু ভাইয়া এখন সমস্যাটা হইছে। আমি এখানে বাকিটা লিখে দেব? এখানে লিখি বাকিটা। এখন যেটা সমস্যা হইছে ভাইয়া, এলাকাটা তো অনেক বড়। ভারতবর্ষ তো আর তখন বিশাল ছিল। ভারতবর্ষ তো বিশাল ছিল। তো ভারতবর্ষ তো অনেক বড়। প্রাকৃত। আমি এটাই লিখলাম। এটাই এখানে লিখলাম। ভারতবর্ষ তো ভাইয়া বিশাল বড়। সে কারণে মানুষ যে কথা বলে, মানুষ তো লেখার থেকে তখন তো শিক্ষিতর থেকে কথা তো নরমালি সবাই বলতো। বলতে হয় কমিউনিকেশনের জন্য। তো কথা বলার জন্য আসলে আম ভাষাটার একটু মানে বিকৃত ঘটে বা রূপান্তরিত ঘটে, হয়ে যায় ২ টা ভাষা। যেমন চট্টগ্রামের ভাষার সাথে নোয়াখালীর ভাষার কোনো মিল নেই। বাট ২ টাই বাংলা ভাষা। ঐরকম। একটা হচ্ছে মাগধী প্রাকৃত, একটা গৌড়। ২ টাই প্রাকৃত, ২ টাই প্রাকৃত ভাষা বাট একটা হচ্ছে মাগধী। অঞ্চলভেদে। মাগধী প্রাকৃত। একটা হচ্ছে মাগধী প্রাকৃত, আরেকটা গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয়, গৌড়ীয় প্রাকৃত। ওকে ভাইয়া আমি বুঝলাম। তাহলে মাগধী প্রাকৃত এবং গৌড়ীয় প্রাকৃত। এটা ভাগ হইছে কেন? অঞ্চলের জন্য। ঠিক আছে? অঞ্চলের জন্য। এখন ভাইয়া যেহেতু অঞ্চলের জন্য ভাষাটা বিভাগ হয়ে গেছে, তখন কি হয় জানো? এরা তো বেশি পশ ছিল। এরাই বেশি পশ ছিল। তাদের এর চেয়ে বাচ্চা-কাচ্চা আস্তে, আস্তে এরা বেশি পশ হয়ে গেছে। যেমন আমরা ধরো জেন জি। আমরা হলাম জেন জি।
আমাদের ক্ষেত্রে কি হবে জানো? আমাদের যে বাচ্চা-কাচ্চা আমাদের নাতিগুলো আছে, ওদের অবস্থা কি হবে দেখো। আলফা জেনারেশন এরপর আর কি জেনারেশন আসবে। ওরা ধরো পশের ডিব্বা হয়ে যাবে। পশ স্কোয়ার হয়ে যাবে। মানে তখন চিন্তা করো ওরা আসলে কি যে বের করে ভাই। আমি জেনজি আমি পোলাপান জেনজির পোলাপান বাট জেনজির অনেক ভাষা আমি বুঝি না। কি বাডি এটা সেটা আরো অনেক কিছু বলে। তো একবার চিন্তা করো। ঠিক এরকম হয়ে যায় মাগধী ভাষাটা বিকৃত হয়ে যায়। আমি এখানে ছোট্ট করে লিখে দেব। ভাষা বিকৃত হলে ভাষা ভাষা বিকৃত লিখলাম এটা আমি। ভাষা বিকৃত হলে তাকে বলা হয় অপভ্রংশ। অপভ্রংশ। ভাষা বিকৃত হলে তাকে বলে অপভ্রংশ। ঠিক আছে? তাহলে মাগধী ভাষাটা বিকৃত হইছে। মাগধী ভাষাটা বিকৃত হয়ে গেছে মাগধী অপভ্রংশ। অপভ্রংশ। গৌড়ীয় ভাষাটা বিকৃত হয়ে কি হইছে? সিম্পল জিনিস। গৌড়ীয় অপভ্রংশ। নোট করে ফেলাও সবাই। মাগধী অপভ্রংশ এবং গৌড়ীয় অপভ্রংশ। ওকে ভাইয়া। এবং এখান থেকে মূলত আমাদের আসে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এখান থেকে আসে আমাদের মূলত কি? বঙ্গ কামরূপ। ঠিক আছে? এবং এই বঙ্গ কামরূপী থেকে বাংলা আসে আর দু একটা ভাষা আসে। বাট আমরা মূলত বাংলাটাই দেখলাম। আমাদের আলোচনায় যেহেতু বাংলা, বাংলাটা দেখলাম। দেখছো? ইজি না? আমি ইজি করে দিছি কিন্তু। একটু খেয়াল করে আমি বলি। তোমাদের এখানে কি আসলো দেখো। ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশটা আছে, এখান থেকে আমার ২ টা সাব ভাষা বংশ আসলো। সাব সেক্টর যেটাকে বলে। আসলে কেন্তম এবং সতম। এবং কেন্তমে আমাদের আলোচনা নাই কারণ কেন্তম থেকে আমাদের ভাষাটা সৃষ্টি হয়নি। আসছে সতম থেকে। তো সতমটাকে আমরা আলোচনা করলাম। ৪ টা ভাষা সতমের আন্ডারে আছে। সতমের মধ্যে ৪ টা ভাষা আছে। ভারতীয় আছে, ইরানীয়, মিশরীয়, আরব। এখন ভারতীয় থেকে মূলত আমাদের ভারতীয় আর্য ভাষাটা আসছে এবং ভারতে যখন আর্যরা আসে দখল করার জন্য ২০০ খ্রিস্টপূর্বাব্দে আসছে কিন্তু অনেক আগে। তখন আসার কারণে ভারতের যে ভাষাটা সেটা বিকৃত হয়ে যায় সরি ট্রান্সফর্ম হয়ে বিকৃত ট্রান্সফর্ম হয়ে হয়েছে ভারতীয় আর্য ভাষা। এরা বেশি পশনেস দেখাতে গিয়ে এরা মূলত চিন্তা করলো আমরা একটা ভাষায় কথা বলবো আর একটা ভাষায় লিখবো। সেজন্য এটা চিন্তা করলো আমরা কথা বলবো প্রাকৃত ভাষায়, লিখবো সংস্কৃত ভাষায়। ভালো কথা। এবং আমি এখানে আরেকটা এমসিকিউ তোমাদের বলে দিই। একটা এমসিকিউ তোমাদের বলে দিই সেটা হলো কোথায় লিখে দেব? এখানে লিখে দিই, হ্যাঁ? আ আচ্ছা এখানে প্রাকৃত ভাষা। ডক্টর ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমারের আমি পদবিটা দিলাম না সংক্ষেপে লেখার জন্য। ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি ডক্টর সুনীতি কুমারের মধ্যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে হচ্ছে মূলত ডক্টর সুনীতি কুমারের মধ্যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। দশম শতকে মাগধী মাগধী প্রাকৃত থেকে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে এমসিকিউ আসবে। ডক্টর সুনীতি কুমারের মধ্যে একটু হিজিবিজি হইছে, বুঝায় নিও। ডক্টর সুনীতি কুমারের মধ্যে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদু। আমি বলি শহীদুল্লাহ দাদু, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদুর মতে সপ্তম শতকে সপ্তম শতকে এই যে আমাদের এটা ছিল হচ্ছে মাগধী প্রাকৃত আর এটা ছিল গৌড়ীয় প্রাকৃত থেকে। এটা হচ্ছে গৌড়ীয় 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 প্রাকৃত থেকে গৌড়ীয় প্রাকৃত থেকে মূলত বাংলা ভাষার জন্ম। এই ২ টা এমসিকিউ অনেক ইম্পোর্টেন্ট। জায়গা নেই জন্য আমি লিখতে পারলাম না, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ তাহলে সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে। তো আমরা যেখানে ছিলাম ২ টা ভাষা ভাগ হয়, ভালো কথা। দেন এই যে আমাদের যে প্রাকৃত ভাষাটা এখান থেকে আসলে অঞ্চল ভেদে অঞ্চলের জন্য ভাষা ২ টা হয়ে যায়। একটা মাগধী প্রাকৃত, একটা গৌড়ীয় প্রাকৃত।
তো ভাষাটা বিকৃত হয়, হয়ে যায় মাগধি অপভ্রংশ। গৌড়ীয় প্রাকৃতটা ভাষা বিকৃত হয়ে যায় গৌড়ীয় অপভ্রংশ। আর অপভ্রংশ কি ভাইয়া? ভাষা বিকৃত হলে তাকে আমরা বলব অপভ্রংশ। সবকিছুর একটা নাম থাকে, রাইট? তো এই ডক্টর সুনীতি কুমারের মতে তিনি বলেছেন যে আমাদের যে ভাষাটা আসছে, কেন আমি ২ টা থেকে ১ টা আনছি? কারণ ২ টা মত। যারা ডক্টর সুনীতি কুমারকে ফলো করেন, তারা বলবে ১০ম শতকে মাগধী প্রাকৃত থেকে, অর্থাৎ প্রাকৃত, মাগধী অপভ্রংশ, দেন বঙ্গ কামরূপ। খেয়াল করো। প্রাকৃত, মাগধী অপভ্রংশ, দেন বঙ্গ কামরূপী। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ফলো করবে। সে চিন্তা করবে ৭ম শতকে মূলত প্রাকৃত থেকে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপ। সেখানে ২ টা দেয়া হইছে। ঠিক আছে? তো মূলত বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা সহ আরো অসমীয়া, উড়িয়া এগুলা ভাষাও সৃষ্টি হয়। বাট আমাদের আজ জানার বিষয় হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে কিভাবে বাংলা ভাষাটা আসলো। আশা করি ভাষা বংশটা তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। তো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে বের করতে পারো বা এটা নোট করে সুন্দর মতো রেখে দিতে পারবা। বাংলার যে বাংলা ব্যাকরণের এসএসসি লেভেলের বাংলা ব্যাকরণের যে পড়াটা ছিল ১ম পরিচ্ছেদ, ঠিক আছে? ১ম পরিচ্ছেদটা যে ছিল ভাষা ও বাংলা ভাষা। যতটুকু জানা দরকার তার থেকেও আমি বেশি দিয়েছি। এবং এর বাইরে কোনো এমসিকিউ হবে না। এর বাইরে কোনো এমসিকিউ আসবে না। ঠিক আছে? সুন্দর করে ক্লাসটা করবা, নোট করবা এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, তুমি যেখান থেকে পারো, আল্লাহর দুনিয়ার যেখান থেকে তুমি পারো এমসিকিউ প্র্যাকটিস করবা। এমসিকিউ প্র্যাকটিস করবা। যদি এমসিকিউ প্র্যাকটিস করো এটা কোনো কিছুই না। সবথেকে ইজি একটা পরীক্ষা। আমি সে কারণে হয়তোবা অনেকের এটা বোরিং লাগতে পারে। বাট পড়াটা আমি যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। যাতে তোমরা সুন্দর করে এগুলা শিখতে পারো। তোমাদের সমস্যাটা হলো বাংলাটা তোমরা পড়তে চাও না। বোরিং লাগে বা এতটা ব্যাকডেটেড বা এতটা গুরুত্ব দিতে মন চায় না। বিষয়টা তো প্যারা নাই। আজকে আমরা ১ম পরিচ্ছেদটা শিখলাম। ইনশাআল্লাহ ধীরে, ধীরে পুরো বইটা আমরা শেষ করে ফেলব এবং ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবা। কমেন্টে জানাবা যে ক্লাসে আমার কি ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় ভুল হচ্ছে, কিভাবে পড়ানো উচিত। তোমরা কি চাও? তোমাদের মনের কথাটা তোমরা কমেন্টে করবা। যদি ক্লাস ভালো না লাগে ডিসলাইক দিবা। যদি ভালো লাগে লাইক দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কেন? তোমাদের স্বার্থে। তোমরা যদি এফবিএম ক্লাসরুমটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের ক্লাস কার জন্য দিচ্ছি? তোমাদের জন্যই তো ক্লাসগুলো দেয়া হচ্ছে। এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমি ওমর ফারুক। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।